আমার নাম অনাথ চক্রবর্তী। আমি কলকাতায় থাকি। ছোটবেলা থেকেই তন্ত্রমন্ত্র আর অদ্ভুত অলৌকিক বিষয়ের প্রতি আমার এক অদ্ভুত টান ছিল। যখন অন্য বাচ্চারা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকত, আমি তখন রাতের অন্ধকারে পুরনো মন্ত্রের বই পড়তাম। বহু বছর আগে এক তান্ত্রিক গুরুর সঙ্গে আমার পরিচয় হয়। তার কাছ থেকেই আমি কিছু গোপন উপায়, কিছু নিষিদ্ধ তন্ত্রবিদ্যা শিখেছিলাম, যেগুলোগুলো আজও আমি মানুষের উপকার করার চেষ্টা করি। কিন্তু সব আত্মা শান্তি চায় না। কিছু অশুভ শক্তি আছে যারা অন্ধকারেই বাঁচতে ভালোবাসে। আজ আমি তোমাদের শোনাবো আমার জীবনের কিছু ভয়ঙ্কর সত্য ঘটনা, যেগুলো আজও মাঝরাতে আমাকে ঘুমোতে দেয় না। আর বিশ্বাস করো, এই গল্পগুলোর প্রতিটা শব্দ সত্যি। রাত তখন ঠিক ৩:১৩। আমি হঠাৎ ঘুম ভেঙে বুঝতে পারলাম আমার ঘরের আয়নাটার ভেতরে কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবলাম স্বপ্ন দেখছি, কিন্তু কয়েক সেকেন্ড পরে বুঝলাম বিছানায় আমি একা শুয়ে থাকলেও আয়নার ভেতরে আমার পিছনে একটা মেয়ের অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, আমি পিছনে ঘুরে তাকাতেই সেখানে কেউ ছিল না, কিন্তু আয়নায় মেয়েটা তখনও দাঁড়িয়েছিল। ঘটনাটা আজ থেকে প্রায় ৪ বছর আগের। আমি তখন কলকাতার টালিগঞ্জে একটা পুরনো ভাড়া বাড়িতে থাকতাম। বাড়িটা ব্রিটিশ আমলের, লম্বা করিডোর, স্যাঁতস্যাঁতে দেওয়াল, আর সবসময় একটা অদ্ভুত ঠান্ডা গন্ধ ভেসে আসত। ভাড়া কম ছিল বলেই জায়গাটা নিয়েছিলাম। বাড়িওয়ালা প্রথম দিন শুধু একটা কথাই বলেছিল, উপরের তলার শেষ ঘরটা কখনো খুলবেন না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, পুরনো বাড়ি মানেই এসব গল্প থাকে। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত কিছু জিনিস খেয়াল করতে শুরু করলাম। প্রতিদিন রাত ৩টের পরে করিডোরে কারোর হাঁটার শব্দ শুনতাম। ধূপ ধূপ ধূপ। মনে হতো কেউ খালি পায়ে খুব ধীরে হাঁটছে। প্রথমে ভেবেছিলাম অন্য ভাড়াটে হবে, কিন্তু সমস্যা হলো আমি ছাড়া ওই তলায় আর কেউ থাকতো না। একদিন সাহস করে দরজা খুলে বাইরে তাকালাম। পুরো করিডোর ফাঁকা, কেউ নেই, কিন্তু করিডোরের শেষ প্রান্তে নিষিদ্ধ সেই ঘরটার দরজা আস্তে আস্তে দুলছিল, যেন কেউ একটু আগেই ভেতরে ঢুকেছে। সেদিন প্রথমবার আমার অস্বস্তি হতে শুরু করে। তারপর এক রাতে আরও অদ্ভুত ঘটনা ঘটল। আমি কম্পিউটারে কাজ করছিলাম, হঠাৎ খেয়াল করলাম আমার ঘরের আয়নায় যেন কারোর ছায়া নড়ল। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আবার স্ক্রিনের দিকে তাকাতেই দেখলাম আয়নার ভেতরে একটা মেয়ের অবয়ব দাঁড়িয়ে আছে। লম্বা কালো চুল, সাদা পোশাক, আর মুখটা নিচু। আমি সঙ্গে সঙ্গে পিছনে ঘুরলাম, কেউ নেই। আবার আয়নার দিকে তাকালাম, এবারও সে দাঁড়িয়ে, কিন্তু একটু কাছে। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি ধীরে ধীরে আয়নার কাছে এগোলাম। ঠিক তখনই মেয়েটা খুব আস্তে মাথা তুলল, আর আমি যা দেখলাম আজও সেটা দুঃস্বপ্নে দেখি। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, একদম ফাঁকা, আর মুখের চামড়া যেন পুড়ে গলে গেছে। আমি ভয় পেয়ে পিছিয়ে যেতেই হঠাৎ পুরো ঘরের লাইট নিভে গেল। চারিদিকে অন্ধকার, শুধু আয়নার ভেতরে মেয়েটাকে দেখা যাচ্ছে। সে ধীরে ধীরে হাসছিল। তারপর আয়নার উপরে একটা হাতের ছাপ ফুটে উঠল ভেতর থেকে। টক টক টক। কেউ যেন আয়নার অন্য দিক থেকে আঘাত করছিল। পরের দিন সকালে বাড়িওয়ালাকে সব বললাম। লোকটার মুখ সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি কি আয়নার সামনে ওকে দেখেছেন? আমি মাথা নেড়ে হ্যাঁ বলতেই লোকটা নিচু গলায় বলল, তাহলে দেরি হয়ে গেছে। আমি রেগে গিয়ে বললাম, মানে? লোকটা ধীরে ধীরে বলল, ওই ঘরে আগে একটা মেয়ে থাকতো, নাম ছিল নন্দিতা। প্রায় ৫ বছর আগে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পুলিশ অনেক খুঁজেও কিছু পায়নি, কিন্তু তারপর থেকেই রাত ৩টের পরে মানুষ আয়নায় ওকে দেখতে শুরু করে। আমি বললাম, মানে ও মারা গেছে? লোকটা কাঁপা গলায় বলল, সমস্যা হলো ওর দেহ কখনো পাওয়া যায়নি। সেই রাতেই আমি ঠিক করলাম নিষিদ্ধ ঘরটা খুলব। রাত প্রায় 2:50। করিডোর অস্বাভাবিক ঠান্ডা হয়েছিল। আমি ধীরে ধীরে শেষ ঘরটার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল না। আস্তে ঠেলতেই ক্যাঁচ করে খুলে গেল। ঘরের ভেতর ঢুকেই আমার নিঃশ্বাস আটকে গেল। পুরো ঘর জুড়ে অসংখ্য আয়না, ছোট বড়, ভাঙা, কালো কাপড়ে ঢাকা। আর ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার। চেয়ারের সামনে সবচেয়ে বড় আয়নাটা রাখা। ঠিক তখনই পিছনে দরজা বন্ধ হয়ে গেল। ধাম। আমি দৌড়ে দরজার কাছে গেলাম, খুলছে না। হঠাৎ চারপাশের সব আয়নায় একসঙ্গে একই জিনিস দেখাতে শুরু করলো। নন্দিতা। সে প্রতিটা আয়নার ভেতরে দাঁড়িয়ে আছে,
কিন্তু সবগুলোর মুখ আলাদা। কোথাও চোখ নেই, কোথাও চোয়াল ছেঁড়া, কোথাও পুরো মুখ রক্তে ভরা। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। ঠিক তখনই ঘরের মাঝখানের বড় আয়নাটা কাঁপতে শুরু করলো। চড় চড় চড়, মনে হচ্ছিল ভেতর থেকে কেউ বেরোতে চাইছে। তারপর ধীরে ধীরে আয়নার কাঁচের উপরে একটা ফাটল ধরল, আর সেই ফাটলের ভেতর থেকে একটা কালো চোখ আমাকে দেখছিল। আমি চিৎকার করে দরজায় ধাক্কা মারতে লাগলাম। হঠাৎ পিছন থেকে একটা ঠান্ডা গলা ভেসে এলো, তুই আমাকে দেখেছিস, এখন তোকেও থাকতে হবে। আমি ঘুরে দাঁড়াতেই দেখি নন্দিতা আমার ঠিক পিছনে দাঁড়িয়ে, কিন্তু এবার সে আয়নার ভেতরে নয়, বাস্তবে। তার হাত পা অস্বাভাবিকভাবে বেঁকে গেছে, মুখটা ছিঁড়ে কান পর্যন্ত চলে গেছে, আর চোখের ভেতর শুধু অন্ধকার। সে ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো। আমি পিছতে পিছতে দেওয়ালে ঠেকে গেলাম। ঠিক তখনই ঘরের সব আয়না একসঙ্গে ফেটে গেল। কাঁচের শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। আর সেই মুহূর্তে আমি দেখলাম প্রতিটা ভাঙা আয়নার টুকরোয় এখনও নন্দিতার মুখ দেখা যাচ্ছে। সে হাসছে। আমি এরপর কিভাবে ওই ঘর থেকে বেরিয়েছিলাম সেটা আজও মনে নেই। পরদিন সকালে আমাকে বাড়ির নিচে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বাকি ছিল, কারণ হাসপাতাল থেকে ফেরার পরে আমি খেয়াল করলাম আমার ঘরের নতুন আয়নাতেও মাঝরাতে কখনো কখনো একটা মেয়ের ছায়া দেখা যায়। ধীরে ধীরে কাছে আসে, আর ঠিক রাত 3:13 সে আমার কানের কাছে ফিসফিস করে বলে, আয়নাটা ভাঙিস না, তাহলে আমি বেরিয়ে আসব।